জীবন এবং সমস্ত গল্পের যে এক্সিবিশন, লাইফ অ্যান্ড স্টোরিজ এর এক্সিবিশন, একেবারে আমরা শৈশব কালের যে ছবি সেটা দেখছি, শৈশব কাল ওনার কেমন কেটেছে। তারপর যখন when he is in the village, जब गांव में है, गांव में थे, যাতে গ্রামের সকলের মধ্যে ভেদভাব না থাকে সেজন্য ওনার চিন্তা ভাবনা হতো। দেশভক্তি যে শক্তি সেটাও আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে তরুণ নরেন্দ্র মোদী, সেটা যেন জীবন একটা অনুসন্ধান, জীবনকে উনি উপলব্ধি করার জন্য ভিন্ন ভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন মানে পদ্ধতিতে উনি নিজেকে বিচরণ করেছেন, প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিক অনুসন্ধান সবকিছু করেছেন, হিমালয়ের কোলে পর্যন্ত গেছেন, সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে পরে আবার যখন আধ্যাত্মিক জগতের মানুষেরা তাকে আবার বলেছেন যে সমাজের কাজ করতে, তারপরে উনি ভারতীয় জনতা পার্টিতে একজন পরিশ্রমী কার্যকর্তা এবং কৌশলী সংগঠনকর্তা। পরবর্তী সময়ে গুজরাট যখন এসছেন মোদী এবং গুজরাট, সে দৃশ্য আমরা দেখছি। আর গুজরাটে এসে মুখ্যমন্ত্রী হয়ে একটার পর একটা যে উন্নয়ন, আর পুরো যে প্রশাসনিক জীবন, প্রশাসনিক যে ব্যবস্থা, তার একটা অন্য মাত্রা উনি এনে দিয়েছেন। আমরা দেখছি ড্রিম বিগ গ্লোবাল বিজনেস, আগে কেউ ভাবতেই পারতো না, কোনো স্টেট ভাবতে পারতো না। মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ভাইব্রেন্ট গুজরাট সামিটের মাধ্যমে রাজ্যে দেশের প্রথম গ্লোবাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। ড্রিম বিগ সৌরশক্তি, আজ থেকে কতদিন আগে সোলার এনার্জির কথা ভেবেছেন। ড্রিম বিগ এয়ারপোর্টের মতো বাস স্টপেজ আমরা দেখতে পাচ্ছি, এয়ারপোর্টের যে আদল, সেই আদলে বাস স্টপেজ। যদি নীতি পরিষ্কার হয়, অভিপ্রায় যদি পরিষ্কার হয়, উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারেন। আর তার জীবন্ত উদাহরণ হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার দেশের সৈনিক, তোমায় শত শত কোটি প্রণাম। আমরা দেখছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সমস্ত সৈনিকদের সঙ্গে কি ব্যবহার করছেন, কত তাদের প্রতি স্নেহ, তাদের প্রতি সম্মান, তাদের প্রতি আদর। নারী শক্তির মাধ্যমে যে জাতির অগ্রগতি হয় সেটা উনি মানে উপলব্ধি করেছেন। তাই বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে 12 সপ্তাহের জায়গায় 26 সপ্তাহের ছুটি বাড়িয়েছেন। আমরা দেখেছি ভারতবর্ষের মানুষের মাথার উপরে, গরিব মানুষের মাথার উপরে ছাদ নেই। এক সময় তো গরিবী হটাও করতে গিয়ে গরিবী যেন হটে যাচ্ছিল, কিন্তু উনি প্রথম ভাবলেন যে গরিব মানুষের মাথার উপরে, সবার মাথার উপরে ছাদ চাই। গরিব গান্ধীজির স্বচ্ছ ভারত স্বপ্ন সফল, আর সেটা উনি একেবারে করে দেখিয়েছেন। শৌচালয় আজ দেশের সমস্ত গ্রামে আছে। ভিআইপি সংস্কৃতির বিদায়, ভিআইপি যে সংস্কৃতি আমরা দেখেছি, সেই সংস্কৃতির কিন্তু বিদায় দিয়েছেন উনি। ঘরে ঘরে সূর্য বছরের অন্ধকার ছায়া সরল, সেখানে সমস্ত গ্রামকে, 18,000 গ্রামকে বিদ্যায়িত করার অঙ্গীকারবদ্ধ নিয়েছিলেন, যা স্বাধীনতার কয়েক দশক পরেও অন্ধকারে আবদ্ধ ছিল। সুলভ এবং সহজ স্বাস্থ্য সেবা, সেটা আমরা দেখছি ভারতীয় জনঔষধি পরিযোজনা। এবার যদি দেখা যায় আজকাল 1 টাকা দিয়ে কি পাওয়া যায়, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। সমৃদ্ধ কৃষক আর সমৃদ্ধ ভারত। আমরা কৃষককে শুধু কৃষক মনে করি না, অন্নদাতা মনে করি। যুব শক্তিতে অটুট বিশ্বাস, যুব শক্তির সঙ্গে উনি সর্বদা কথা বলেন, যুব শক্তিকে উৎসাহিত করেন। এক দেশ, এক কর, এক বাজার, এক গ্রিড, এক রেশন কার্ড, এক সংবিধান, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শুধু বলেছেন নয়, করে দেখিয়েছেন। দেখিয়ে দাও বিশ্বকে ভারতের সামর্থ্য, মেক ইন ইন্ডিয়া। আমরা দেখেছি ভারতীয় সংস্কৃতি এবং তার ঐতিহ্য রক্ষা, সেখানেও সারা পৃথিবীর কাছে একটা জায়গাতে পৌঁছে গেছে ভারতবর্ষ। মোদির সাথে বিশ্ব যোগের পথে আমরা দেখেছি সারা বিশ্বের ভিন্ন ভিন্ন দেশ যোগকে কিরকম ভাবে গ্রহণ করেছে। বিশ্বকে সূর্যের শক্তির সাথে সংযুক্ত করে ভারত বৈশ্বিক উষ্ণায়নের মনোভাবকে ঘুরিয়েছে। যে শক্তি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে
সেই শক্তিকেই আমরা নিয়ে আমরা কাজে লাগার চেষ্টা করছি এবং সেইভাবে সৌরশক্তির উপযোগিতা। এখন ভারত মহাকাশেও সাম্রাজ্য বিস্তার করেছে, যে আগে ভাবতে হতো যে কবে মহাকাশে আমাদের অবদান হবে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটাও সম্ভব হয়েছে। জনগণের রক্ষক আমরা দেখেছি চন্দ্রযান-2 মিশনের সময় ইসরো বিজ্ঞানীর সেই ব্যথাকে নিজের ব্যথা মনে করে আপনারা দেখবেন তাকে যেন পরিবারের একজন সদস্য, দেশের একজন বড় বৈজ্ঞানিক তার পাশে কেমন করে দাঁড়িয়েছেন। আমরা দেখছি সর্বকালের জনপ্রিয় নেতা, মানুষ তাকে কেমন ভাবে নিয়েছে। আন্তর্জাতিক সম্মানের গর্বিত ভারত। একবার সেই সম্মানগুলো দেখে নিন। বাহরাইনের দ্য কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসা অ্যাওয়ার্ড, মালদ্বীপের নিশানিজুদ্দিন পুরস্কার, সংযুক্ত আরব আমিরাতের জায়েদ পদক, রাশিয়ার দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল পুরস্কার, সিওল শান্তি পুরস্কার, জাতিসংঘ চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার, সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ সাচাস, আফগানিস্তানের আমির আমানুল্লাহ খান পুরস্কার, ফিলিস্তিনের গ্র্যান্ড কলার সম্মান, গ্লোবাল গোল্ড রক্ষক অ্যাওয়ার্ড সেপ্টেম্বর 2019, মার্কিন যুক্তরাষ্ট্র লিজেন্ড অফ মেরিট পুরস্কার ডিসেম্বর 2020, প্রথম ফিলিপ কোটলার রাষ্ট্রপতি পুরস্কার 2019। ধারা 370, যা অনেকে ভাবতেন যে কি হবে আর হলে তার পরিণাম কি হবে, আমরা দেখেছি কেমন সুন্দরভাবে ধারা 370 শেষ করা হয়েছে পার্লামেন্টে, কত সুন্দরভাবে সারা দেশ সেটাকে মেনে নিয়েছে। অসংখ্য আশীর্বাদ পেয়েছেন মুসলিম নারীরা 3 তালাক থেকে মুক্তি পাওয়ার জন্য প্রধানমন্ত্রী অনেক আশীর্বাদ পেয়েছেন তাদের কাছ থেকে। জল বিপ্লবের মাধ্যমে জল সংরক্ষণ, জলের কথা উনি ভেবেছেন। মোদীর ভারত উচ্চাকাঙ্ক্ষী এবং আকাঙ্ক্ষিত নতুন ভারত। ঠিক তেমনি ভোকাল ফর লোকাল, যে আত্মনির্ভর ভারতের কথা 2020 12ই মে উনি বলেছেন যে আত্মনির্ভর ভারত আজকে একটা সারা পৃথিবীকেও একটা দিশা দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের বৈশ্বিক নেতৃত্ব প্রদান করেছেন। তারপরে যদি দেখি রাম মন্দিরের এত বছরের লড়াই, সেই লড়াইকে সমাপ্ত করে রাম মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। পৃথিবীর সব থেকে বড়, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় টিকাকরণ অভিযান, সব থেকে বেশি সংখ্যায় ভ্যাকসিন উৎপাদন, এটা নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিয়েছেন। মহামারীর সময় সংস্কারের যুগ থামেনি। একদিকে মহামারী, কিন্তু আরেকদিকে সংস্কার, সেটাও চলতে থেকেছে। বাবা সাহেবের প্রতি সত্যিকারের শ্রদ্ধার্ঘ, খেলার সঙ্গে উন্নত সমন্বয় আমরা দেখেছি। এবারে অলিম্পিকে তিনি প্রত্যেকটি খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে আবার ফিরে আসার পরেও তাদের সঙ্গে একসঙ্গে অদ্ভুত লাগবে, মনে হয় যেন পরিবারের একজন তার সঙ্গে, যে আইসক্রিম খেতে ভালোবাসে তাকে আইসক্রিম দিচ্ছেন। সবার প্রচেষ্টায় অমৃতকাল, আজাদির অমৃত মহোৎসব, যে আমাদের এবছরে 15ই আগস্ট থেকে শুরু হয়েছে। আর লক্ষ্য আমাদের 2047 ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে নিশ্চিত করে। আর এই আজাদির অমৃত মহোৎসব, এই 1 বছর কাল আমরা ভীষণভাবে প্রচেষ্টা করব দেশকে গড়ার। সবাই ভালো থাকুন। শুরু করুন, দেখে নাও। সন্তরার বিধায়িকা সম্মানীয় চন্দ্রবাবু মহাশয়কে আমরা দেখে নিচ্ছি বাঁকুড়া জেলার ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সম্মানীয় বিপত্তারণ সেন মহাশয়কে।
এরপর আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের যারা মঞ্চে আছেন প্রত্যেককে আমরা প্রদীপ প্রজ্বলন এবং আমাদের ভারত মাতার একটা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়ালজি মাল্যদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এরপর আমরা প্রত্যেকে উঠে দাঁড়াবো বন্দে মাতরম আমাদের জাতীয় সত্যের মধ্য দিয়ে। ইন্দ্রাণী, ইন্দ্রাণী চলে এসো। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयजशीतलां शस्यश्यामलां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् जोष्णा पुलकितयामिनी पुल्लकुसुमितं सुमधुनिशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी शुभ्राम्बरं मातरं वन्दे मातरं वन्दे मातरम्। এরপর আমাদের একটা নৃত্য পরিবেশন হবে, নৃত্য পরিবেশন করবেন যে আমরা তাদের তো মঞ্চে ডেকে নিচ্ছি, আপনারা আসুন।
देश नहीं मिटने दूंगा, ये देश नहीं मिटने दूंगा, देश नहीं झुकने दूंगा। तो अंत मुझे मिटेगी, मैं देश नहीं मिटने दूंगा, मैं देश नहीं मिटने दूंगा। मुझसे पूछ रही कब मेरा मुझसे पूछ रहा अपना सर निभाऊंगा। मैं बचता भारत माँ को, बचता भारत माँ को, भारत माँ को तेरा शीश नहीं झुकने मिटने दूंगा, ये मिटने दूंगा, ये झुकने दूंगा।
वो जितने अंधेरे लाएंगे मैं उतने उजाले लाऊंगा, वो जितनी रात बढ़ाएंगे मैं उतने सूरज उगाऊंगा। छल परेब की यादें है, छल परेब की यादें है, दीप नहीं बुझने दूंगा। सोगा मिट्टी की मैं देश नहीं मिटने दूंगा, ये देश नहीं मिटने दूंगा, ये देश नहीं झुकने दूंगा। मैं देश नहीं मिटने दूंगा, ये देश नहीं मिटने दूंगा, ये देश नहीं झुकने दूंगा। সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয়। ওনার উদ্যোগেই আজকের এত বড় অনুষ্ঠান আজকে আমরা সফল করার পথে চলেছি। আমাদের কাছে এনআরআই প্যানেলিস্ট হিসেবে আছেন মাননীয় যুধাজিৎ সেন মজুমদার। উনি সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া ইউএসএ তে থাকেন। হি ইজ এ টেকনোলজি এন্টারপ্রেনার অ্যান্ড এঞ্জেল ইনভেস্টর। এছাড়া আছেন বিক্রম ব্যানার্জি ফ্রম লন্ডন ইউকে। উনি একজন আইটি আইকন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট লন্ডন জোনাল কোঅর্ডিনেটর অফ ইনসাইট ইউকে and also বেঙ্গলি হিন্দু আদর্শ সংঘর ভাস ইউকে ন্যাশনাল কোঅর্ডিনেটর। আমাদের সঙ্গে আছেন শ্রীমতী অদিতি ঘোষ ফ্রম কুয়েত। She is a digital technologist and Middle East coordinator of NRIS for Bengal. এছাড়া আমাদের মধ্যে আছেন প্রফেসর রাকেশ সিনহা মহাশয় এবং আমাদের পশ্চিমবঙ্গের সাংসদ, খড়গপুরের সাংসদ এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়। আমি এই মুহূর্তে মাননীয় বিক্রম দাকে অনুরোধ করব খুব সংক্ষেপে আমাদের আজকের এই যে বিশেষ অনুষ্ঠান সেই বিশেষ অনুষ্ঠান নিয়ে কয়েকটি কথা বলার জন্য এবং ওনার উপলব্ধি, উনি এতদিন বাইরে আছেন, আমাদের দেশের সঙ্গেও যুক্ত, তো ওনার উপলব্ধি নিয়ে দুটি কথা মাননীয় বিক্রম ব্যানার্জি মহাশয়। নমস্কার সবাইকে, সমস্ত প্যানেলিস্ট, সুভাষ দা, দিলীপ দা, জয়। আমি ইউকে থেকে যেটা অনুভব করেছি সেটা হচ্ছে মোদিজি যখন এখানে এসেছিলেন, বেশ কিছু প্রোগ্রাম হয়েছিল, তাতে এটা অনুভব করেছি যে গোটা পৃথিবীতে ভারতবর্ষের যে স্থান সেটা কতটা বেড়েছে। মোদিজির যে ব্যক্তিত্ব, মোদিজির যে গুড গভর্নেন্স অ্যান্ড ফরেন পলিসি, সেটা থেকে বোঝা যায়। আমার এইটা মনে হয়েছে যে মোদিজি নিজে এই গোটা ভারতবর্ষের প্রতিটি পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন এবং সেই জন্যে
উনি ভেরি বেসিক নিডের উপর যে কাজগুলো করেছেন, যেমন 70 বছর ভারতবর্ষের গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। আজকে প্রত্যেক স্কুলে মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য তাদেরকে তাদের টয়লেট ছিল না, বাড়িতে টয়লেট ছিল না, মাথা গোজার ঠাঁই নেই। মায়েরা আজও কাঠ পুড়িয়ে 70 বছর ধরে চলছে, এই দেশ স্বাধীন হয়েছে, তারা রান্না করতো। লাইট, ইলেকট্রিসিটি পৌঁছানো, বিশুদ্ধ পানি, জল, এটা নেই। এই সমস্ত বিষয়গুলোকে উনি নিজের পরিবারের জন্য যেভাবে একটি যোগ্য সন্তান কাজ করে, ভারত মায়ের প্রতিটি পরিবারের একটি যোগ্য সন্তান এবং হয়ে উনি দেশের প্রধান সেবক হয়ে এই বিষয়গুলোতে কাজ করেছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে ট্রান্সফরমেশনাল। এবং সেই নিয়ে গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে 80 কোটি কোটি লোকের ব্যাংক অ্যাকাউন্ট খুলে যাওয়া, প্রতিটা গ্রামে ইলেকট্রিসিটি, প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছে যাওয়া, জল বিকাশের কাজ দ্রুত গতিতে চলছে। এইটা কি করে সম্ভব? গ্যাস উজ্জ্বলা যোজনার মাধ্যমে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়ার সাথে সাথে এলইডি লাইট। তো এইটুকুনি বলেই আমার যেটা মনে হয়েছে যে উনি একটি বিশেষ বিচারধারা এবং বিশেষ কার্যকর্তা গুণের বহিঃপ্রকাশ, যিনি ওনার মাধ্যমে যেটা এসছে, যে চরিত্র এবং দৃঢ় সিদ্ধান্ত এবং এক্সিকিউশন, এই বিষয়টার জন্যই আমরা দেখতে পাচ্ছি এটা ট্রান্সফরমেশনাল গভর্নমেন্টস, যে গভর্নেন্স আমরা আগে পাইনি। বাজপেয়ীজির সময় আমরা কিছু বছর তার একটা প্রতিচ্ছবি পেয়েছিলাম, আজ আমরা ভারতবর্ষকে অন্য দিশাতে নিয়ে যাচ্ছি। উনি যখন এসেছিলেন, আমি আশা করবো আবার ইউকেতে আসবে, ইউকে ইন্ডিয়া রিলেশনশিপ ইজ গোয়িং টু টেক নিউ লেভেল। এটুকুনি বলেই আমার স্বল্প বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় বিক্রম দাকে। আমি অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদূর ইউএসএ থেকে যুধাজিৎ সেন মজুমদার। আমি মাননীয় যুধাজিৎ দাকে দুটো কথা ওনার উপলব্ধি সম্বন্ধে আমাদের সঙ্গে শেয়ার করতে পারি। মাননীয় যুধাজিৎ। নমস্কার। প্রথমেই সুভাষ দা এন্ড দিলীপ দাকে আমার প্রণাম জানিয়ে আমি কথা শুরু করছি। মোদিজিকে নিয়ে আমরা যারা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ভারতীয়রা, আমি সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়ায় থাকি, টেকনোলজির প্রাণকেন্দ্র, দুটো জিনিস আমি বলতে চাই। সেটা হলো মোদিজি আসার পর সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের আজকে যে মাথা তুলে দাঁড়ানোর একটা সুযোগ উনি করে দিয়েছেন, যে গর্ব উনি ভারতীয়দের মধ্যে আনতে পেরেছেন। এবং সারা পৃথিবী চোখে, আমরা কাজের সূত্রে আমাদের সারা পৃথিবীতে ঘোরা হয়, আমি ইউকে যাই, অস্ট্রেলিয়া যাই, ইউএসএ থাকি। আপনাদের আমি বলতে পারি, মোদিজি জবে থেকে 2014 পর থেকে সারা পৃথিবী ভারতকে কি চোখে দেখে। তারা ভারতকে দেখে একটি প্রচন্ড শক্তিশালী, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে, যে দেশ সারা পৃথিবীকে সমর্থন করার জন্য এগিয়ে আছে, কিন্তু কারোর জন্য মাথা ঝোকানোর জন্য নেই। আমরা দেখলাম মোদিজির ভ্যাকসিন ডিপ্লোমেসি। আজকে প্রায় 200 দেশ ভারতের পাওয়া ভ্যাকসিনে আজকে ভালো সুবিধা পেয়েছে, ব্রাজিল থেকে শুরু করে ইউকে, ইউরোপ, ইউএস এর বিভিন্ন জায়গায়। এবং তার জন্য যে গ্র্যাটিটিউড, সারা পৃথিবীর যে মোদিজির প্রতি গ্র্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় হলো ভারতীয় পাসপোর্ট। আজকে ভারতীয় পাসপোর্ট 2014 পর থেকে প্রায় 40 পজিশন উপরে উঠে এসেছে। আপনারা জানেন, প্রায় 60 থেকে 65টি দেশে আপনি ভারতীয় পাসপোর্ট নিয়ে আজকে ট্রাভেল করতে পারেন। আজকে ভারতীয় পাসপোর্ট এতটাই স্ট্রং। ভারতীয় পাসপোর্টের যে টোটাল র্যাঙ্কিং প্রায় 40, যেটা আমি বললাম, সেটা হিউজ। এটা একটাই কারণ, যেখানে এরকম একজন যশস্বী প্রধানমন্ত্রী আছেন, সেটা ভারতের ইমেজকে আজকে সারা পৃথিবীতে যে বিশ্বগুরু স্বপ্ন নিয়ে উনি এসেছিলেন, সেটাকে সফল করেছেন। আর তৃতীয় হলো ইন্টারনাল সিকিউরিটি। একটা সময় ছিল 2008, 9, 10, 11, প্রতিদিন আমরা দেখতাম কোথাও অক্ষরধামের ঘটনা ঘটছে, কোথায় 26/11 মুম্বাই ব্লাস্ট, কোথায় রেল ব্লাস্ট, কোথায় দিল্লিতে পরপর বাজারে ব্লাস্ট, কত কত ঘটনা। সেইখান থেকে ভোট ব্যাংক পলিটিক্স এর বাইরে বেরিয়ে এসে ন্যাশনাল ইন্টিগ্রিটি এবং ন্যাশনাল সিকিউরিটিকে প্রায়োরিটি দিয়ে মোদিজি যে আজকে সুরক্ষা, একটা সক্ষম এবং সুরক্ষিত ভারত বানিয়েছে, সেটা আরেকটা তৃতীয় নম্বর পয়েন্ট আমি বলতে চাই। আপনারা যদি ভাবেন যে মোদিজি আসার আগে প্রায় এক একটা ঘটনা, মুম্বাইয়ে প্রায় 400 থেকে 500 টেররিস্ট অ্যাটাক আমরা দেখেছিলাম, দিল্লিতে 100-র কাছাকাছি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, বারাণসী, গুজরাট, কোথায় নেই। আর সেখানে আজকে দেখুন, আজকে ভারতের টোটাল ইন্টারনাল সিকিউরিটি, কোথাও বেরোলে বম ব্লাস্টের ভয় কিচ্ছু নেই। সো এটাই প্রমাণ করে মোদিজি একদিকে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ভারতবাসীর মাথা তুলেছে, ভারতকে একটা ভীষণ রকমের শক্তিশালী সক্ষম গণতন্ত্র হিসেবে সামনে প্রতিষ্ঠা করেছে। ভারতীয় পাসপোর্টের মান আজকে
প্রায় 40 পদ ওপরে নিয়ে এসেছে, এবং এত এত দেশ আজকে ভারতকে ওপেন করে দিচ্ছে, যেখানে আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারেন, এবং সুরক্ষিত ভারত তৈরি করেছে, যেখানে মা বোন শিশুদের আর চিন্তা নেই বাইরে বেরোনোর। আমি গর্বিত ভারতবাসী হিসেবে, আমি গর্বিত মোদিজির মতো একজন প্রধানমন্ত্রী পেয়ে। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় যুধাজিৎ দাকে। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষক সেলের দায়িত্ব পালন করে এসেছেন অনেকদিন মাননীয় দীপল বিশ্বাস মহাশয়। মাননীয় দীপল দাকে খুব সংক্ষেপে ওনার উপলব্ধি সম্বন্ধে করার জন্য অনুরোধ করছি। মাননীয় দীপল দা। হ্যাঁ, ধন্যবাদ সকলকে এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ দাকে এরকম একটি সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে গভর্নেন্সের 20 বছর উপলক্ষ হিসাবে যে আমরা যে জন্মদিন পালন করছি, হ্যাঁ, তথ্য কথা বলে। আমরা যদি তথ্য বিশ্লেষণ করি, উনি 13 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। সেখানে আজকে যে পার ক্যাপিটা ইনকাম, জনপ্রতি যে পার ক্যাপিটা ইনকাম, সেটা 2,20,000 টাকা, যেখানে আমাদের পশ্চিমবাংলায় 1,20,000 টাকা পার ক্যাপিটা ইনকাম, সেখানে 2,20,000 টাকা। আর সারা ভারতের যেখানে গড় হচ্ছে 1,24,000, সেখানে গুজরাটকে এমন একটা ভিত্তির ওপর উনি দাঁড় করিয়ে দিয়েছেন 13 বছরের প্রধানমন্ত্রীতে, যেটা আমরা সারা ভারতবর্ষে ওনাকে পেয়েছেন। সারা ভারতবর্ষের সব রাজ্যেও স্টেট গভর্নমেন্ট একটা ফ্যাক্টর করে, হ্যাঁ, একটা অর্থনীতি দাঁড় করানোর জন্য। তার আরেকটা উদাহরণ হচ্ছে কি এফডিআই, তথ্য কথা বলি, এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, হ্যাঁ, যেটা আজকে গুজরাটে প্রায় $20 বিলিয়ন। সারা ভারতের 37% গুজরাটে এফডিআই হচ্ছে। কেন হচ্ছে? সারা ভারতও হয়তো সেই জায়গায় পৌঁছাবে। হ্যাঁ, মহারাষ্ট্রকে টপকে গিয়ে আজকে গুজরাট 37% এফডিআই হচ্ছে $20 বিলিয়ন। তাহলে এই যে উনি এই 20 বছরের ওনার সরকারি যে উনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কালীন, তার 13 বছর গুজরাটে ছিলেন, আজকে দেশকেও আজকে সেই জায়গার দিকে নিয়ে যাচ্ছে। আমরা দেশের যে 2019 পর্যন্ত যে গ্রোথ রেট দেখেছি, হ্যাঁ, সেইটা সর্বকালীন সেরা। আগের যে সরকার ছিল তার থেকেও যে অ্যাভারেজ যদি আমরা ধরি 7%-এর উপরে আছে, যেটা সর্বকালীন সেরা। এবং এটা আমাদের 2020 সাল থেকে প্যান্ডেমিকের কারণে সেটা সারা বিশ্ব জুড়ে হয়েছে, সেই আমরা সেটা জায়গায় বুঝতে পারছি না, হয়তো 1 বছর 2 বছর দেরি হবে। কিন্তু উনি যেটা বলেছেন 5 ট্রিলিয়ন ইকোনমি, হ্যাঁ, দেশকে আমাদের 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে নিয়ে যাবেন, আমরা সেই লক্ষ্যের দিকে এগোচ্ছি, সেটা নিশ্চিত। আমি এইটুকুই বলবো। হ্যাঁ, এবং উনি আমাদেরকে আরো গুজরাটকে যেমন ভিত্তির ওপর দাঁড় করিয়েছে, সারা ভারতকেও সেই জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, এই বিশ্বাস সকল মানুষের মধ্যে আজকে আসছে। হ্যাঁ, তাই আজকে সারা দেশ জুড়ে ওনার এই জন্মদিন পালন হচ্ছে, ওনাকে স্মরণ করা হচ্ছে, এবং সেই স্মরণের মাধ্যমে সবাই উদ্বুদ্ধ হয়ে যেন দেশের প্রতি ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদ, যেটা আমাদের দেশকে অনেক শিখরে নিয়ে যাবে, সেই দিকে এগিয়ে যাবে, এই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্যের প্রতিক্রিয়া শেষ করলাম। ধন্যবাদ মাননীয় দীপল দাকে। এবার আমি অনুরোধ করব আমাদের সুদূর কুয়েত থেকে উপস্থিত আছেন শ্রীমতী অদিতি ঘোষ। ম্যাডাম, আপনি আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন। ধন্যবাদ মাননীয় অদিতি। ধন্যবাদ জয়দা আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমত সুভাষ দাকে প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ এরকম একটা অসাধারণ প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। দিলীপ দা প্রণাম নেবেন, এবং সকলেই যারা প্রেজেন্ট আছে এখানে সকলকেই শুভ সন্ধ্যা। আমার এখানে শুভ সন্ধ্যা, কারুর শুভ সকাল। সকলেকেই নমস্কার জানিয়ে আমার ছোট্ট বক্তব্য রাখবো। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে 2014 পর থেকে একটা অদ্ভুত জোরের জায়গায় এসছে। মনে হয়েছে যে একজন অভিভাবক পেলাম, কোথাও কোনো বিপদে আপদে যদি পড়ি অন্তত কাউকে জানানো যাবে। নিজেদের ভারতীয় হিসেবে একটা অস্তিত্ব সারা পৃথিবীতে তো আছেই, এবং আমি যেখানে থাকি স্টেট অফ কুয়েত,
সেখানেও আমাদের ভারতীয়দের যে একটা সম্মান, সেটা অনেক গুণ বেড়েই গেছে বলবো। এবার আসি, সকলেই বললেন, কেউ ইনভেস্টমেন্ট নিয়ে বললেন, কেউ সিকিউরিটি নিয়ে বললেন। আমি বলি এবার করাপশনের কথা। যবে থেকে জন্ম হয়েছে বা যবে থেকে জ্ঞান হয়েছে, করাপশন কথাটার সঙ্গে মানে ডিকশনারি কোনোদিন খুলতে হয়নি। করাপশন শুনে 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 বড় হয়েছি। কিন্তু আপনারা দেখুন 2014 থেকে আমাদের সিচুয়েশনটা কিরকম অবস্থায় গেছে। মোদিজি 2019-এর যে স্পিচটা ছিল ইন্ডিপেন্ডেন্স ডেতে, সতর্ক ভারত সমৃদ্ধ ভারত, I mean, it was just like waging war against corruption in India. আমাদের ইন্ডিয়াতে আগে যে কোনো ব্যবসায় কিছু একটা করতে গেলেই আমরা দেখতাম কোথাও এই টাকা ব্রাইব। এখন যে পুরোপুরি শেষ হয়ে গেছে তা নয়। 70 বছরের আমাদের যা কাদামাটি আমরা জোগাড় করেছি, সেটা তো রাতারাতি পরিষ্কার করে ফেলা সম্ভব নয়। তবে ইন্টারন্যাশনাল কয়েকটা সংস্থা, যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে India improved from 94th position in 2013 to 86th position in 2020. এটার অনেকটা মূল্য আছে। তার কারণ হচ্ছে এটা দেখায় যে করাপশন লেভেল এবং ডিজিটাল ইন্ডিয়া হওয়ার জন্য মোদিজি যেটার উপরে স্ট্রেস করেন, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ভারত, সেটার জন্য আমাদের করাপশন, ব্রাইবেরি, টাকা দেওয়া, টাকা নেওয়া, আগে মানে আদার্স স্ক্যাম, কোল স্ক্যাম, 2G স্পেকট্রাম, মানে গুনতে গুনতে শেষ হবে না, রাত পুড়িয়ে যাবে কিন্তু শেষ হবে না। তো আমরা এগুলো আর শুনতে পাই না। হ্যাঁ, মোদিজি কি কোট পরেছেন, কোন চশমা পরেছেন, এগুলো নিয়ে সবাই খুব ব্যস্ত। দেয়ার আর লট অফ ডিবেটস, প্রচুর আলোচনা, ঝগড়া, মারামারি, অনেক কিছু হচ্ছে। কিন্তু কেউ একজন, এই 13 বছর একটা মানুষ গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 2001 থেকে 2014 অব্দি। আজ উনি প্রায় 7 বছর উনি প্রধানমন্ত্রী। ওনার গায়ে একটা কালির আঁচড় নেই। এর থেকে বড় অহংকার বা এর থেকে বড় গর্ব আর কিছু থাকতেই পারে না। আসি আমরা ট্রেস ইন্টারন্যাশনাল, আরেকটা ইন্টারন্যাশনাল সংস্থা, যেখানে বলছে India's index has improved from 185th in the world in 2014 to 77th in 2020. মানে আপনারা জাস্ট ডিপটা ভাবুন, মানে কতটা কিভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে। মানে যেখানে বাংলাদেশ আমাদের পরে ছিল, 2014-র কথা বলছি, নেপাল আমাদের প্রায় কাছাকাছি ছিল, পাকিস্তান সেও আমাদের কাছাকাছি ছিল। তো আমাদের নেবারসের থেকে উই ওয়্যার নোওয়্যার বেটার। তো আমাদের আজকে কোন পর্যায়ে আমরা ইমপ্রুভ করেছি। তো এইবার টিল মার্চ দিস ইয়ার আমাদের 70,000 কোটি টাকা, আই এম সরি, ব্ল্যাক মানি হ্যাজ বিন ডিটেক্টেড, আউট অফ হুইচ 16,000 crore অফশোর অ্যাকাউন্টসও রয়েছে। ইনকাম ট্যাক্স আমাদের যে এবার আমরা ভালো মতোই জানি, পড়েছি কাগজে, সমস্ত মিডিয়াতে, ফিসক্যাল ইয়ার 21-এ আমাদের 4.69 ট্রিলিয়ন্স অফ ইনকাম ট্যাক্স এটা হয়েছে সার্ভিস হোল্ডার্সদের থেকে, এবং পার্সোনাল ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ইনকাম ট্যাক্স 4.57 ট্রিলিয়ন। সো গুডস অ্যান্ড জিএসটি থেকেও আমাদের যা আসছে, আমরা যা পাচ্ছি, গভর্নমেন্ট যা পাচ্ছে, মানে সেটা ইজ বিয়ন্ড ইমাজিনেশন। তো এইগুলো তখনই পসিবল হয় যখন গভর্নমেন্টের একটা ইন্টেনশন থাকে যে আমি যেভাবেই হোক দেশকে করাপশন মুক্ত করব। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ হয়ে যায় না, রাতারাতি এটা হবে না, সুস্থ হবে না, আরো টাইম দরকার। কিন্তু এই যে প্রচেষ্টা, যে এই 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা স্ট্যাম্প পেপার জালিয়াতি, মানে চপার স্ক্যাম, যা খুশি তাই, শুধু কি না ভিভিআইপিরা যাতায়াত করবে তার জন্য 14টা চপার কেনা হবে, 3,600 কোটি টাকার একটা স্ক্যাম। তো এই জিনিসগুলো আমরা শুনতে পাই না। তাই মোদিজির এগেনস্টে যখন মোদিজির চশমা, মোদিজির পেন, মোদিজির কোট, মোদিজির জ্যাকেট, এগুলো নিয়ে যখন লোকে কথা বলে, শুনতে ভালো লাগে। কেন বলুন তো? যে এই লোকটার পার্সোনালি লোকটাকে হ্যামারেজ করা যাচ্ছে, পার্সোনালি লোকটাকে আঘাত করা যাচ্ছে, কিন্তু লোকটার গায়ে যত শত চেষ্টা করেও এই মানুষটার গায়ে কালি লাগানো যাবে না।
তাই আজকে আমরা সত্যি মানে উই আর ফরচুনেট যে এরকম একজন মানুষ আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক। ওনাকে যত না প্রধানমন্ত্রী হিসেবে দেখি, তার থেকে অনেক বেশি দেখি অভিভাবক হিসেবে। এই বলে আমি শেষ করতে চাই। নমস্কার, সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই মাননীয় অদিতিদিকে। এবার আমি দেখে নেবো আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা এবং দীর্ঘদিনের আমাদের সঙ্গে আছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয়। সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন, উনি নিজে একজন চিকিৎসক, গাইনোকোলজিস্ট, and is a member of the parliament and also union minister of the state ministry of education government of India। আমি অনুরোধ করব মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মাননীয় সুভাষ দা। সকলকে অনেক অনেক নমস্কার, যারা ফিজিক্যালি আছেন এবং যারা ভার্চুয়ালি আছেন। বিশেষ রূপে আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রফেসর রাকেশ সিনহা থেকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, ওনারও থাকার কথা। উনি বলেছিলেন যে উনি মানে কিছু বক্তব্য রাখবেন না, কিন্তু কখনো সম্ভব হলে লিঙ্কে ঢুকবেন, সম্ভবত আছেন, তো ওনাকেও আমি নমস্কার জানাচ্ছি। আর সময় অতি অল্প, আমি যা বলবো ঠিক করেছিলাম তা বোধহয় না বলাই ঠিক হবে। তার কারণ মাননীয় দিলীপ দা 9টার সময় ওনার একটি আলাদা পৃথক বৈঠক আছে, এই বৈঠকে যেতে হবে। আর স্বাভাবিকভাবেই সময়ে সংক্ষেপ করাটা অত্যন্ত প্রয়োজন। আর বিশেষ করে আমি আজকে যিনি চিফ স্পিকার তার সম্পর্কে দুটো কথা বলছি। শ্রী রাকেশ সিনহা, উনি রাজ্যসভার সাংসদ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দিল্লি বিশ্ববিদ্যালয়ে একেবারে টপ প্রথম হয়েছিলেন, MA ইন পলিটিক্যাল সায়েন্স, গোল্ড মেডেল পেয়েছিলেন। আর শুধু তাই নয়, 3টেতে গোল্ড মেডেল পেয়েছিলেন। 15টা বই আছে ওনার, এবং সে বইগুলো অসাধারণ বই। একটা যে স্বরাজ ইন ইন্ডিয়া, তার মধ্যে বিশেষ রূপে আন্ডারস্ট্যান্ডিং RSS, বায়োগ্রাফি অফ ডক্টর হেডগেওয়ার, আমাদের সংঘ প্রণেতা, RSS ফাউন্ডার, এবং উনি বিপিন চন্দ্র পাল অ্যাওয়ার্ড পেয়েছেন 2000-এ, দীনদয়াল উপাধ্যায় অ্যাওয়ার্ড পেয়েছেন 2016-তে বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং সেই অ্যাওয়ার্ডের মূল্য ছিল 5 লক্ষ টাকা, 5 লাখ। এবং এই পুরো টাকাটাই উনি একটা দলিত ভিলেজে ডোনেট করেছেন, সেটার ডেভেলপমেন্টের জন্য। ওনার অ্যাডপ্টেড ভিলেজটা কোথায়? ওনার অ্যাডপ্টেড ভিলেজটা হচ্ছে একেবারে উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়, এবং শুধু এবার তার নাম হচ্ছে কাংথাং, যেটা বর্তমানে নমিনেট করা হয়েছে বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে, শুধু ভারতবর্ষ নয়, UN ওয়ার্ল্ড ট্যুরিস্ট অর্গানাইজেশন। তো মাননীয় রাকেশজি হিন্দিতে বলবেন, কাজে উনি একা কেন হিন্দিতে বলেন, আমি দু একটা কথা যেটুকু বলবো খুব কম সময়ের মধ্যে, 7-8 মিনিটের মধ্যেই হিন্দিতে বলি। সম্মানিত প্রফেসর রাকেশ সিনহা जी, सदस्य राज्यसभा, माननीय श्री दिलीप घोष जी, सदस्य लोकसभा एवं अध्यक्ष भारतीय जनता पार्टी, सम्मानित श्री शुभेंदु अधिकारी जी, लीडर ऑफ अपोजिशन पश्चिम बंग विधानसभा, इस वेबिनार से जुड़े मेरे साथियों एवं प्रिय मित्रों, आज स्वाभिमानी भारतीय ही नहीं पूरा विश्व हमारे यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का
भूरी भूरी प्रशंसा कर रहा है। जो विश्व के कभी मोदी जी के प्रति कुछ शंकाएं और संशय करते थे, वो सब आज मोदी जी के प्रबल समर्थक और श्री मुरीद है। आज जब समूचा विश्व कोविड महामारी से जुड़े रहा है, ऐसे समय में भी इस दुनिया का प्रतिष्ठित संस्था मॉर्निंग काउंसिल ने अपने ग्लोबल सर्वे में पाया कि हमारे आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी दुनिया के अत्यंत प्रभावशाली नेताओं को पछड़कर लोकप्रियता की दृष्टि से कुशल और पारदर्शी शासक की दृष्टि से विश्व भर में पहले स्थान पर है। यह सम्मान प्रत्येक भारतवासी के लिए बड़ी प्रसन्नता और गौरव का विषय है। मित्रों, आदरणीय मोदी जी ने ऐसे कौन से कार्य किया और ऐसे कौन सी उपलब्धि की, वो आज विश्व भर सबसे ज्यादा लोकप्रिय प्रधानमंत्री है। यह सब जानने के लिए आवश्यक है कि हम मोदी जी के पिछले 20 वर्ष की प्रशासनिक दक्षताएं और उपलब्धियों पर एक नजर डालें। वो लगातार पिछले 20 वर्षों के मतदाताओं द्वारा चुने गए पहले गुजरात के मुख्यमंत्री और फिर लगातार दूसरी बार भारत के प्रधानमंत्री के रूप में राष्ट्र सेवा का गौरव प्राप्त उन्हें हुआ। राष्ट्र सेवा की उनकी गौरव गाथा अद्भुत, विलक्षण और बेजोर है। यह कहानी के है इष्ट संकल्प राष्ट्रीय सेवा की। यह गाथा है त्याग, तपस्या और मानव सेवा की। यह गाथा है हमारे लोकतंत्र के विजय की। 17 वर्ष के उम्र में उन्होंने राष्ट्र की तन मन सेवा के लिए परिवार त्याग दिया। इस संबंध में मैं आपको बताना चाहूंगा कि वो जब नरेंद्र मोदी स्वामी विवेकानंद से अनुप्राणित होकर सन्यासी बनने का इच्छा लेकर रामकृष्ण आश्रम पहुंचे, तो स्वामी आत्मस्थानंद जी उन्हें कहा सन्यास का पथ उनके लिए नहीं है, बल्कि उनका जीवन लोगों को सेवा के लिए एवं लोगों के बीच कार्य करने के लिए है, एवं न कि एकाकीपन में बिताने के लिए। भारतीय जनता पार्टी ने लंबे समय तक विभिन्न स्वरूपों में मोदी जी का कार्यकुशलता, दक्षता और अथक परिश्रम करने की क्षमता को देखा और परखा है। ऐसे समय में जब गुजरात में राजनीतिक अस्थिरता थी, मोदी जी के 7 अक्टूबर 2001 को गुजरात का मुख्यमंत्री बनाया गया। उनके नेतृत्व में गुजरात विधानसभा के 3 चुनाव हुए। और आप सबको याद है कि हमारे आर्टिकल 370 और 35A संसद के अनुमोदन से हमारी सरकार ने निरस्त किया है। इसका श्रेय हमारे प्रधानमंत्री जी के हर निश्चय, अद्वितीय साहस है और प्रखर राष्ट्र प्रेम का परिचायक है। मोदी जी का घोर प्रतिनिधि भी चुप बनते हैं कि मोदी है तो मुमकिन है। आदरणीय प्रधानमंत्री जी के उपलब्धियों के सूची बहुत बड़ी है। मैं इसके बारे में कुछ विषय ज्यादा नहीं कहूंगा, क्यों ना बाद में माननीय दिलीप दा बताएंगे। और विस्तृत रूप से आप माननीय राकेश सिन्हा जी के पास सब कुछ सुन पाएंगे। मोदी जी का जीवन त्याग, तपस्या और तो अभूत राष्ट्र प्रेम का जीवन है। सुशासन और पारदर्शिता से उनका लक्ष्य है एक भारत श्रेष्ठ भारत
समृद्ध और समावेशी भारत का निर्माण करना। हमारी सरकार की समस्त नीतियां लोक कल्याण और अनंत भारत के निर्माण हेतु निर्मित है। मुझे विश्वास है आदरणीय प्रधानमंत्री जी के यशस्वी नेतृत्व में अगले 1 दशक में भारत एक समृद्ध विकसित राष्ट्र होगा। धन्यवाद। भारत माता की जय। অনেক অনেক ধন্যবাদ মাননীয় সাংসদ ডক্টর সুভাষ সরকার মহাশয়কে। এরপর আমরা যাকে পশ্চিমবঙ্গের বাঘ বলেছিলেন, যুব সমাজের মধ্যে উনি অনুপ্রেরণা জাগিয়েছেন পশ্চিমবঙ্গে, আমাদের সকলের অভিভাবক, সাংসদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। মাননীয় দিলীপ দাকে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মাননীয় দিলীপ দা। নমস্কার। ভারত সরকারের সম্মানীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার, মাননীয় রাজ্যসভা সদস্য রাকেশজি, অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত শ্রোতা, দর্শক হিসাবে পার্টির কার্যকর্তা, শুভানুধ্যায়ী, সমর্থক, সমস্ত মিত্রমণ্ডলী, সবাইকে भारतीय जनता पार्टी এবং जन्माष्टमी, रक्षाबंधन, राधाष्टमी तथा জনপ্রিয়তম নেতা মোদীজি জন্মতিথির শুভেচ্ছা জানাই। পশ্চিমবাংলায় একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কাজ করছি গত কয়েক মাস ধরে। কার্যকর্তাদের মনোবলের পরীক্ষা হচ্ছে এখানে। যারা দিনরাত পরিশ্রম করে পার্টিকে দাঁড় করিয়েছেন, এই সংকটের সময় তারা আরেকটা বড় পরীক্ষা দিচ্ছেন, কিন্তু মাটি আঁকড়ে পড়ে আছেন, লড়াই করছেন। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও মনোবল ঠিক রেখে, হয়তো সক্রিয়তা একটু কমে গেছে কিন্তু মনোবলে কোনো ঘাটতি হয়নি। পার্টিকে যতক্ষণ না নির্দিষ্ট লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছে দেবেন ততক্ষণ তারা বিশ্রাম করবেন না, এই সংকল্প নিয়ে কাজ করছেন। সেই সমস্ত লড়াকু কার্যকর্তাদের আমার অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের নেতা, দেশের প্রধানমন্ত্রী, বিশ্বের জনপ্রিয়তম নেতা মাননীয় নরেন্দ্র মোদীর ৭১তম জন্মতিথি হয়ে গেল। কাল আমরা বহু সেবা কাজ করেছি। তার পুরো জীবন জনকল্যাণে নিবেদিত, বহুজন হিতায় বহুজন সুখায়। তাই সমাজে একদম পিছিয়ে থাকা, পিছের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ যারা গরিব, সমস্ত দিক দিয়ে সামাজিক, আর্থিক সব দিক দিয়ে পিছিয়ে থাকা, তাদের সার্বিক কল্যাণের জন্য কাজ করছেন, গরিব কল্যাণের জন্য কাজ করছেন। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী 20 বছর হয়ে গেল, নিরন্তর সেই সেবায় উনি লেগে আছেন আর নিজের জীবনকে চন্দনের মতো ঘষতে ঘষতে শেষ করছেন। আর সেই তার অধ্যাবসায়ের তপস্যা দেখে কোটি কোটি জনতা, কোটি কোটি কার্যকর্তা আজকে তার অনুগামী হয়ে কাজ করছেন। তার জীবন একটা আমাদের কাছে আদর্শ, একটা প্রেরণা। তার কর্মক্ষমতা, তার কর্মধারা, সেটা আমাদের প্রেরণা দেয়। তাই সেটা একটু আলোচনা করার দরকার আছে, কমপক্ষে এই সুযোগে তার জন্মতিথিকে কেন্দ্র করে। সারা বছরই কিছু না কিছু আমরা করে থাকি। ভারতবর্ষের আপামর জনসাধারণ 75 বছর পরে আজকে অনুভব করছেন যে তাদের জন্য বলার জন্য ভারতবর্ষে কোনো একজন নেতা আছেন, তাদের জন্য কিছু করার জন্য নেতা আছেন, যিনি করেছেন সেটা উনি বাড়িতে বসে অনুভব করছেন। দেশের উন্নতি সব দিক দিয়ে হয়েছে। 70 বছর ধরে আমরা এগোচ্ছি বিভিন্ন দিকে, কিন্তু যারা আসল দেশ, 50-60 ভাগ মানুষ যারা, যাদের পরিশ্রমের ঘামে দেশের নির্মাণ হচ্ছে, প্রগতি হচ্ছে, এগিয়ে চলেছে, তারা কিন্তু কখনো এই দেশের সম্মানীয় নাগরিক বলে নিজেকে মনে করতে পারেননি। ইংরেজের আমলে তারা অবহেলিত, শোষিত ছিলেন। পরবর্তীকালে স্বাধীন ভারতেও তাই হয়েছে। কেউ তার কথা ভাবেনি। যখন সবকা সাথ সবকা বিকাশের কথা মোদিজি বললেন এবং মানুষ শুনলো যে নতুন কথা কিছু, তার বক্তব্য যখন মানুষ শুনে তাদের মনে হয় যে হ্যাঁ, আমার মনের কথা কেউ একজন বলছে। সে লোকটা কে? সে লোকটা আমাদের মতো গরিব পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তি। তিনি তপস্যার দ্বারা দেশের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন আর 135 কোটির মানুষকে নিজের পরিবারের মানুষ মনে করে তাদের সার্বিক বিকাশের কথা বলছেন। যে মানুষটা কোনোদিন ভাবেনি যে ব্যাংকে আমার খাতা হবে আর সরকারের যেমন সমস্ত উন্নয়নের লাভ আমি সেই খাতার মাধ্যমে পাবো, সে গেছে টিপছাপ দিয়ে বিনা পয়সায় অ্যাকাউন্ট খুলেছে। যে মানুষটা ভাবেনি কোনোদিন যে আমার মাথার উপর পাকা ছাদ হবে
সে আজ পাকা ছাদের নিচে থাকছে, তার বাড়িতে পাক্কা শৌচালয় হয়েছে। লকডাউনে গত 1.5 বছর ধরে আমরা যে কষ্টের মধ্যে আছি, অন্য কষ্টে কিন্তু কেউ ভোগেনি। এত বড় দেশে একটা মানুষ অনাহারে মারা যায়নি। তারা বাড়িতে বসে চাল ডাল পেয়েছেন, 500 টাকা পেয়েছেন, গ্যাসের সিলিন্ডার পেয়েছেন, অন্যান্য সমস্ত সুবিধা পেয়েছেন। যে গরিব মানুষ হসপিটালে দাঁড়িয়ে থাকতো, সরকারি হসপিটালে ডাক্তারের জন্য, ডাক্তার পাওয়াটা কপালে ছিল। ডাক্তার যদি পেলেও প্রেসক্রিপশন হতো, ওষুধ কেনার পয়সা ছিল না। সেই মানুষ আজকে বড় হসপিটালে গিয়ে চিকিৎসা করছে, তার খরচা 5 লাখ টাকা পর্যন্ত কেন্দ্র সরকার বহন করছে। এই ধরনের যেগুলো অকল্পনীয়, সেটা আজকে লোকের চোখের সামনে সফল হতে দেখছে। সকালবেলা উঠে আমরা টিভিতে, কাগজে দেখতাম দেশে কত বড় বড় দুর্নীতির খবর এসছে, ঘোটালা, স্ক্যাম, হাজার হাজার কোটি টাকা থেকে লক্ষ কোটি টাকা পৌঁছে গেছে, রেকর্ড চলছিল। দেশের বড় বড় নেতা, মন্ত্রী, ব্যবসায়ী লুট করে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কেউ তার গায়ে হাত দিতে পারতো না। সেখান থেকে দেশকে এই 7 বছরের মধ্যে দুর্নীতি মুক্ত করেছেন। সারা ভারতবর্ষ যে বম বন্দুকের আওয়াজ থাকতো, কোথায় বম ব্লাস্ট হলো, কতজন মারা গেল, তার খবর আসতো খালি। সে বম বন্দুকের আওয়াজ বন্ধ হয়েছে, রক্ত বন্ধ হয়েছে, হিংসা মুক্ত হয়েছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ মুক্ত হয়েছে। সারা দেশে নোংরা করে রাখাটা আমাদের ফ্যাশন ছিল, অস্বচ্ছ ছিল। গান্ধীজি বলা সত্ত্বেও কিন্তু তার কথা শোনেনি কেউ, তার বাণী হয়ে থেকে গেছে। আর এই অস্বচ্ছতার জন্য আমাদের অসুখ বিসুখ হতো, ছোট থেকে বড় অসুস্থ হতাম, চিকিৎসার ব্যবস্থা ছিল না। তো চিকিৎসকের কাছে যেতে না হয়, তার ব্যবস্থা মোদিজি নিজে ঝাড়ু ধরে নেমে রাস্তায় বলেছেন, স্বচ্ছ ভারত মিশন যে আছে তাকে সফল করুন। দেশের নেতা থেকে অভিনেতা থেকে খেলোয়াড় থেকে স্কুলের বাচ্চা পর্যন্ত সে স্বচ্ছ ভারতে অংশগ্রহণ করেছে। এটা মোদিজির কৃতিত্ব। তিনি সমাজকে রাস্তায় নামিয়েছেন, নিজে উদাহরণ দাঁড় করিয়েছেন। যখন সংকটের সময় আমরা করোনার বিরুদ্ধে লড়ছি, ওষুধ নাই, ডাক্তার নাই, চিকিৎসার জানা নাই, বাড়ির বাইরে বেরোতে পারছি না, কাজ নাই, কর্ম নাই, বন্ধ হয়ে গেছি, কি করব ভাবছি, মোদিজি সবার সমস্যা বুঝে বললেন, চিন্তা করবেন না, আপনার বাড়ি থেকে বেরোবেন না, বিপদ, অসুস্থ হয়ে যাবেন, আমরা আপনাদের সমস্যার কথা ভাবছি, আপনার বাড়িতে থাকুন। তো চাল, থাকা, খাওয়া, স্নান, চাল, ডাল, গ্যাস, টাকা সব দিয়েছেন। সঙ্গে সঙ্গে যে মানুষ সারাদিন বাইরে ঘুরে বেড়াতো, যে স্টুডেন্টদের স্কুল না গেলে ভালো লাগতো না, যারা বেড়াতে না গেলে, বাইরে চা না খেলে তাদের ভালো লাগে না, সেই সমস্ত মানুষ যখন বাড়িতে বন্দী হয়ে গিয়ে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, নরেন্দ্র মোদী তাদেরকে বললেন, চিন্তা করবেন না, আমরা একসঙ্গে আছি, এই বিরুদ্ধে, এই অসুখের বিরুদ্ধে লড়বো, আসুন, আপনারা তালি বাজান। অনেক বিরোধী নেতারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, থালি বাজিয়ে করোনাকে তাড়ানো যায় না। কিন্তু তারা বুঝতেই পারলেন না, 135 কোটি মানুষ মোদীজির আহ্বানে সাড়া দিলেন, হাততালি দিলেন, থালি বাজালেন, ঘন্টা বাজালেন, শঙ্খ বাজালেন, দেখালেন যে সারা ভারতবর্ষ এক এই সংকটের সময়। পাকিস্তানের বিরুদ্ধে লড়তে গেলে আমরা এক হই, করোনার বিরুদ্ধেও আমরা এক হয়েছি। ভারতবর্ষের উপরে যখন সংকট আসবে, মানবতার বিরুদ্ধে যখন সংকট আসবে, পুরো দেশ এক। 1-1.5 মাস পরে আবার বললেন, মানুষ তো বুঝতেই পারছে না কি হবে, ভয়ের মধ্যে আছে, চোখের সামনে আত্মীয় স্বজনকে মরতে দেখছি আমরা, মনোবল বাড়ার জন্য উনি বললেন, বাড়ি বাড়িতে প্রদীপ জ্বালান। আবার তুচ্ছতাচ্ছিল্য হলো, কিন্তু সমস্ত মানুষ নিজের বাড়ির দরজায় প্রদীপ জ্বালিয়েছে, অকাল দীপাবলি করেছে, সময়ের পূর্বে প্রদীপ জ্বালিয়ে বসে আছে। আমরা অবাক। এবং যারা হাতে প্রাণ নিয়ে, জীবনের রিস্ক নিয়ে এই পীড়িত মানুষের সেবা করেছেন, এই সংকটের সময় বাড়ির বাইরে গেছেন, সন্তানদের মুখ দেখতে পাননি, পরিজনকে দেখতে পাননি, মাসের পর মাস হসপিটালে থেকেছেন, সেবা করতে করতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী মারা গেছেন, সুরক্ষা কর্মী, পরিবহন কর্মীরা মারা গেছেন। এবং যারা সেবায় লেগে আছেন, সমাজের তরফ থেকে, দেশের তরফ থেকে তাদের প্রতি বিশেষ সম্মান দেওয়ার জন্য তিনি তাদের উপরে পুষ্পবৃষ্টির কথা বললেন। আমাদের পশ্চিমবাংলা সরকার তার বিরোধিতা করেছে, না আমরা পুষ্পবৃষ্টি করতে দেবো না। কিন্তু ওনারা সরকার বললো যে আপনারা হসপিটালের বাইরে আসুন, যারা স্বাস্থ্যকর্মী, আমরা তাদের উপর পুষ্পবৃষ্টি করব। সারা দেশ জুড়ে বিমান আর হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি হলো এবং সারা দুনিয়া এটা দেখলো, তারা এটা অনুকরণ করলো। অভিনব প্রয়াস। এই হচ্ছে নেতৃত্ব। মানুষের প্রয়োজন, মানুষের মনের অবস্থা তিনি বোঝেন, তাই তার একটা কথার জন্য মানুষ সবাইকে করে থাকে, তার জন্য ঝাঁপিয়ে পড়ে। সেই নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি বিভিন্নভাবে, কিন্তু সবচেয়ে বড় তার যে যোগদান, দেশের কোটি কোটি গরিব জনতা আজকে তাকে নিজের মানুষ মনে করছে। প্রয়োজনের সময় তিনি সবার সামনে দাঁড়িয়েছেন, নিজের লোক মনে করেছে, বাইরের লোক নয়। আমাদের দেশের জনতা, গরিব মানুষ, গ্রামের লোক জানতেই পারতো না প্রধানমন্ত্রী কবে পাল্টে গেছে, কে প্রধানমন্ত্রী। আপনারা শুনেছেন ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে একবার ঘটনা ঘটেছিল, উড়িষ্যাতে গেছিলেন রাজীব গান্ধী, তো ওখানকার লোকেরা দেখতে এসেছিল, রাজীব গান্ধীর সভাতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞেস করেছেন মোদীরা, কাকে দেখতে এসেছেন? বলছে ইন্দিরা গান্ধীকে।
তারা জানেন না ইন্দিরা গান্ধী মারা গেছেন, একজন নতুন প্রধানমন্ত্রী হয়েছে, কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কোনো ব্যাপার ছিল না তাদের। এরা একদম সরকার চালাতো, দেশ চালাতো। আর আসল যে দেশ ভারত, গ্রামীণ ভারত, সে সে একরকম চলতো। তাদের জীবন পদ্ধতির মধ্যে প্রশাসনের উন্নয়নের কোনো প্রভাব পড়তো না। আজকে সেই মানুষগুলো দেখতে পাচ্ছে দেশ এগোচ্ছে, তার জীবনের পরিবর্তন হচ্ছে, সেও এগোচ্ছে, তার সন্তান সন্ততির মধ্যে পরিবর্তন হচ্ছে। যার ছেলেমেয়েরা স্কুলে যেত না, খাবার ছিল না, তারা স্কুলে গিয়ে খেতে পাচ্ছে আজকে, তার জন্য স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে। গরিব মানুষ যেটুকু উপার্জন করতো সেটা লুট হয়ে যেত, সরকারি সাহায্য পেত না। তিনি বললেন যে আপনার অ্যাকাউন্ট হবে, যান লাইনে দাঁড়ান। বিরোধী নেতারা বলেছিলেন অ্যাকাউন্ট খুলে কি হবে, পয়সা কে দেবে? অ্যাকাউন্ট কিন্তু খুলেছিলেন মানুষরা, মোদিজির কথায় 35 কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, জনধন অ্যাকাউন্ট। আজকে 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, আবাস যোজনার টাকা, শৌচালয়ের টাকা থেকে আরম্ভ করে কিষাণ সম্মান নিধি, এ সমস্ত টাকা এক একটি পয়সা তার হাতে পৌঁছচ্ছে। যে দেশ দুর্নীতিতে ডুবে গেছিল, রাজীব গান্ধী বলেছিলেন আপনাদেরকে 100 টাকা পাঠালে আপনারা 15 টাকা পান, 85 টাকা কাটমানি হয়ে যেত। আজকে 100 টাকার মধ্যে 100 টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে। এই হচ্ছে দূরদর্শী নেতার কাজ। অনেক বড় বড় কাজ করেছেন, মহাকাশ থেকে আরম্ভ করে অলিম্পিক দেশকে পৌঁছে দিয়েছেন সব জায়গায়। সফটওয়্যার থেকে আরম্ভ করে আধুনিক মহাকাশ বিদ্যা, শস্ত্রবিদ্যা, সামরিক শক্তি, জল স্থল অন্তরিক্ষে ভারতের শক্তি বেড়েছে। ভারতের সীমাতে চিরদিন সেই স্বাধীনতার আগে 1000 বছর ধরে বিদেশি আক্রমণকারীরা আক্রমণ করেছে, বেশ পাল্টে আজকে টেররিস্ট হয়ে AK-47 নিয়ে এসছে, বম বন্দুক মাইন্স নিয়ে এসছে। ভারতবর্ষের মধ্যে তো বটেই কোথাও বম বন্দুকের আওয়াজ নেই, হিংসামুক্ত হয়েছে। ভারতের ক্ষতি করে বাইরে থেকে কিছু চেষ্টা করে তাকেও আমরা ছাড়িনি। পুলওয়ামার বদলে বালাকোট ঘটনা ঘটে, যেটা দেশ দেখেছে, দুনিয়া দেখেছে। যে চীন আমাদের লাল চোখ দেখিয়ে এসছে বছর বছর ধরে, সেই 62 থেকে 60 থেকে আমাদের উপরে আক্রমণ করেছে, যুদ্ধ করেছে। যে পাকিস্তান সুযোগ পেলে ক্ষতি করেছে, 5 বার যুদ্ধ করেছে। আজকে তাদের হিম্মত নেই ভারতের দিকে টেরা চোখে তাকায়। সীমাতে উত্তর দিয়েছি, সীমার ভেতরে গিয়ে উত্তর দিয়েছি আমরা। এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব হয়েছে। তিনি যেমন যোগ্য প্রশাসক হিসেবে সাধারণ মানুষের বিশ্বাস আর ভালোবাসা পেয়েছেন, বিশ্বের দরবারে নেতা হিসেবে সম্মান পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে দেশের সম্মান এবং প্রতিষ্ঠা বেড়েছে। সেরকম শত্রুদের চোখে চোখ রেখে কথা বলেছেন। তিনি ইউএনওতে গিয়ে রাষ্ট্রসংঘে গিয়ে গর্জন করেছেন সিংহের মতো, ভারতবর্ষের 135 কোটি লোকের আওয়াজকে পৌঁছে দিয়েছেন, হাততালি পেয়েছেন। জলবায়ু পরিবর্তন থেকে আরম্ভ করে আণবিক অস্ত্র সংবরণ, করোনার বিরুদ্ধে লড়াই, গরিবী উন্মূলন, সমস্ত ব্যাপারে আজকে ভারত নেতৃত্ব দিচ্ছে। সিকিউরিটি কাউন্সিলে ভারতবর্ষকে মেম্বারই করা হতো না, সেখানে মোদী চেয়ারম্যান হিসেবে ভাষণ দিচ্ছেন। ভারতীয় হিসেবে আমাদের গর্বে মাথা উঁচু হয়ে যায়, বুক টান হয়ে যায়। সেই গরিব, পিছিয়ে থাকা ভারত, অশিক্ষিত দরিদ্র ভারত, শিক্ষা, চিকিৎসা, আর্থিক সঙ্গতি কিছুই ছিল না, ভিখারির আমাদের আর মর্যাদা ছিল। সেইখান থেকে ভারত আজকে দেশকে নেতৃত্ব দিচ্ছে। আজকেও এত সংকটের সময়ও ভারতবর্ষ করোনাকেও করেছে, আটকেছে। বিশ্বের বড় বড় উন্নত দেশ যেগুলো মেডিকেল সায়েন্সে অনেক এগিয়ে আছে, সেখানে মড়ক লেগে গেছে, হাজার হাজার লোক মারা গেছে, জল খাওয়ার লোক পায়নি, ভয়ে মারা গেছে, হার্ট ফেল করে লোকেরা। আর ভারতবর্ষে 135-40 কোটি লোকের মধ্যে আজকে হয়তো 30,000 লোক রোজ অসুস্থ হচ্ছে। আমেরিকা 1.5 লাখের বেশি হচ্ছে। জাপান, ইসরায়েল, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ, তারা এখনো সামলে উঠতে পারছে না। আমাদের কয়েকটি সরকারের অসতর্কতার জন্য এই সংখ্যা বেড়েছে। নাহলে দেখুন এক একটি রাজ্যে 500, 700, 200, 100-র মধ্যে নেমে গেছে সংখ্যা। এটা মোদীজির নেতৃত্ব, দূরদর্শিতায় সম্ভব হয়েছে। সারা দেশে 5টা দেশ ভ্যাকসিন তৈরি করছে, তার মধ্যে ভারত আছে। অন্যান্য দেশ একটি ভ্যাকসিন তৈরি করছে, আমরা 2টো তৈরি করছি। নিজের দেশের আজ প্রায় 80 কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। দেশের বাইরে গরিব দেশের লক্ষ লক্ষ লোক আমরা ভ্যাকসিন দিয়েছি। এই আগামী মাসে হয়তো আরো একটা ভ্যাকসিন তৈরি হবে, স্পুটনিক। ভারত আধুনিক বিজ্ঞানে মানব সেবায় উদাহরণ প্রস্তুত করেছে। এটা নরেন্দ্র মোদী দ্বারা সম্ভব হয়েছে। তার নেতৃত্বকে একটা এমন জায়গায় নিয়ে গেছেন তিনি, তার সাধনা, তপস্যার, পরিশ্রমের দ্বারা আজকে তিনি অনুকরণীয়, অনুসরণীয়। আমার সৌভাগ্যবান, তিনি আমাদের নেতা, আমাদের পার্টি, আমাদের পরিবার থেকে তিনি তৈরি হয়েছেন। বিশ্ব কল্যাণে জীবন সমর্পণ করেছেন, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। আমাদের সৌভাগ্য, তার জন্মতিথি আমরা নিজের সশরীরে পালন করছি, তার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, তার নেতৃত্ব পাচ্ছি। সেই জন্য যারা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আমরা নিজেকে ধন্য মনে করছি। সেই মহান নেতার নেতৃত্ব আমরা ভগবানের কাছে আশীর্বাদ করব, তার দীর্ঘায়ু ওর সুস্বাস্থ্য কামনা করে, যাতে তার সেবা আরো বছর বছর দেশ পায়। তিনি যে কর্মযজ্ঞ এবং উন্নয়নের যাত্রা শুরু করেছেন, সেটা যেন নিশ্চিন্তে এগিয়ে যায়। এই দেশের নিপীড়িত
শোষিত হাজার বছরের পরাধীন মানুষ তার অধিকার খুঁজে পেয়ে বিশ্বের প্রতি এই দেশ যেন তার ভূমিকা পালন করতে পারে, বসুধৈব কুটুম্বকম সর্বেপি সুখিনঃ সন্তু যে স্লোগান আমাদের মহাপুরুষরা দিয়েছেন, তাকে যেন মোদীজির নেতৃত্বে আমরা সফল করতে পারি এই আশা রেখে এবং মোদীজির সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে ওনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। সত্যি আমরা সকলে ধন্য, আমরা মোদীজির সান্নিধ্য পেয়েছি। আজকে